আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে চেনেন আপনি? অবশ্যই চেনেন, আপনিও চেনেন, আমিও চিনি, বাংলাদেশের সকল মানুষই তাকে চেনেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তার নামে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছিল, যিনি আওয়ামী লীগকে শেষ করে দিতেছেন, আওয়ামী লীগের এই করুণ পরিণতির একমাত্র দায়ী ওবায়দুল কাদের, এই ধরনের তথ্য কিন্তু প্রচার হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে আমার দেখা যতটুকু আমি বুঝি আমার ছোট বিদ্যা বুদ্ধিতে, আমার কাছে মনে হয় যে এই ওবায়দুল কাদেররা হলেন আওয়ামী লীগের প্রকৃত নিবেদিত প্রাণ। ওবায়দুল কাদেররা কিন্তু আমি বললাম, মানে ওবায়দুল কাদেরের মতো আরও যে সমস্ত নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছিল, যারা দলটাকে শেষ করে দিল, দেশের কথা তো সে ধরনের প্রোপাগান্ডা তো চলছিলই, কিন্তু দলের বিরুদ্ধে মানে নিজেদের মধ্যে এই কথাগুলো, এই তথ্যগুলো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের মনের মধ্যে এই প্রশ্নটা বাসা বাঁধছিল যে তাহলে কি ওবায়দুল কাদের রায় আওয়ামী লীগকে শেষ করে দিল? কিন্তু আওয়ামী লীগের যখন দুর্দিন শুরু হলো 2024-এর 5ই আগস্টের কথা আমি বলতেছি, সেদিন থেকে এখন পর্যন্ত আপনি যদি একটু নিরপেক্ষভাবে দেখেন এবং বিশেষ করে এই ওবায়দুল কাদের তার কার্যকলাপ দেখেন, তাহলে কিন্তু এটা স্পষ্টভাবেই আমরা বলতে পারি যে তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। এটা ম্যাটিকুলাসলি হতে পারে যে একটা দল, বিশাল বড় রাজনৈতিক দল, সেই দলটাকে যখন কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না, ক্ষমতা থেকে সরানো সম্ভব হচ্ছে না, তখন কি তাহলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এজন্য ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত তিনি দলের সেই পদেই বহাল আছেন এবং তিনি কাজ করতেছেন। অনেকে ওবায়দুল কাদের শারীরিক কাঠামো, শরীরের যে অবস্থা, সেই অবস্থা দেখে ট্রল করছেন। তিনি তো হাঁটতে পারেন না, 3 বেঁকা হয়ে যান, কথা বলেন থেমে থেমে, মানে সেরকম স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারেন না। তিনি অসুস্থ মানুষ, কি হবে, কি করতে পারবে, এই কথাগুলো কিন্তু ছিল। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অবস্থানে ফিরে আনার জন্য, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করার জন্য ওবায়দুল কাদেররা যখন কাজ করতেছে, সেইটার যখন প্রতিফলন ঘটতে শুরু করছে, তখন কিন্তু এইটা প্রমাণ হয় যে তারা লিডার, তারা নেতা। এই জন্য আমি বললাম, দেখেন, তারা কিন্তু বর্তমান সময় কিন্তু এটা প্রমাণ করতেছে না যে তারা নেতা বা তার লিডার, এটা কিন্তু তারা অতীতে প্রমাণ করছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন না, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তো এই ওবায়দুল কাদেরের মতো লোকেরা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তারা তো খুঁটিনাটি নারী নক্ষত্র একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা একটা রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে, সবই তারা জানেন। কিন্তু তাদের রাজনীতিটা শুরু হলো কোথায়? তাদের রাজনীতিটা কিন্তু শুরু হয়েছে সেই কলেজ জীবন, ছাত্র জীবন থেকে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি জীবন থেকে কিন্তু এরা লিডার, নেতা। আপনি ইতিহাস আপনি না দেখলেও আপনি এই বিষয়গুলো পড়তে পারেন, আপনি জানতে পারেন যে ওবায়দুল কাদেররা ছাত্র জীবন থেকেই নেতা, লিডার, তারা নেতৃত্ব দিয়ে আসতেছেন। যাক, এই কথাগুলো এই জন্যে বললাম, ওবায়দুল কাদেরের একটা অডিও ইন্টারভিউ শুনলাম দ্য ওয়ালে। সেখানে 15 মিনিটের একটু বেশি সেই সাক্ষাৎকারটা, অডিও সাক্ষাৎকার, শুধু ভয়েসটা শোনা যায়। সেখানে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, আর যেইটার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং ভারতে, যার কারণে দেখলাম যে এই বিষয়গুলো সম্পর্কে মানে খোলাসা করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে জানা উচিত, বিশেষ করে যারা দেশের পক্ষে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছেন। এতে আপনি যে কোনো দলের হতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই বিষয়গুলো জানা অতীব জরুরি আমাদের জন্য। এখন ওবায়দুল কাদেরের সে দীর্ঘ অডিও সাক্ষাৎকারে সাংবাদিক তো অনেক প্রশ্নই করছেন, সেই প্রশ্নগুলোর জবাব তিনি তার মতো দিচ্ছেন, একজন নেতার মতোই দিচ্ছেন। তিনি তো বাড়তি শব্দ ব্যবহার করেন না কথার মধ্যে, এটা আমরা জানি। তিনি অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন। একটা প্রশ্নের উত্তর আমার কানে এখনও বাজতেছে। যখন সাংবাদিক প্রশ্ন করলো তাকে যে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি এবং আপনাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিবেশ পরিস্থিতি, এরকম অবস্থায় দেশের মধ্যে তো অলরেডি ভারত বিদ্বেষী একটা মানে কি বলে পরিবেশ চলতেছে,
এখানে আপনার কি ভারতের প্রতি কোনো ক্ষোভ বা ভারতের প্রতি কোনো প্রশ্ন বা ভারতের প্রতি কোনো আহ্বান আছে কিনা, এই ধরনের প্রশ্ন যখন করলেন, তখন তিনি যে উত্তরটা দিলেন সেই উত্তরটা প্রকৃতপক্ষেই ভাবিয়ে তোলার মতো। তিনি বললেন, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের ভাষায় সুন্দর করে এই বিষয়গুলো বলার পরে তিনি বলতেছেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে সমস্ত কার্যকলাপ চলতেছে, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত, এইটা ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা এই ভূ রাজনীতির খোঁজখবর রাখেন, সকল কিছু দেখেন এবং বোঝার চেষ্টা করেন, ভারতের কথা তিনি বলছেন, খুবই নিবিড়ভাবে নির্বিঘ্নে অতি সন্নিকটে অবস্থান করে ভারত এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতেছে। এখানে আওয়ামী লীগের, দেখেন, ওবায়দুল কাদের যদি কোনো কথা বলে সেটা কিন্তু আওয়ামী লীগের কথা হিসেবে ধরে নেওয়া উচিত, কারণ তিনি এখনও আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার পরেই তিনি এখনও ওবায়দুল কাদের, এরকম একটা। তিনি বললেন যে ভারত বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে যে একটা ভারত বিদ্বেষী এবং বাংলাদেশের মধ্যে যে একটা উগ্রবাদের উত্থান ঘটতেছে বা ঘটছে, সেইটা ভারত খুবই কাছ থেকে নীরবে নির্বিঘ্নে পর্যবেক্ষণ করতেছেন। ভারত অবশ্যই জানেন যে কখন কোন উদ্যোগ নেওয়া উচিত, এটা ভারতই ঠিক করবে। ভারতের কখন কোন উদ্যোগ নেওয়া উচিত সেটা ভারতই ঠিক করবে। এই কথাটাকে বললেন ওবায়দুল কাদের। তিনি বললেন যে আমরা ভারতকে বলবো না যে আপনারা কোনো অ্যাকশন নেন বা আপনাদের নাক গলানো উচিত, কিন্তু তারা তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, তারাই ভালো জানেন কখন কি উদ্যোগ নেওয়া উচিত। এখন এই বক্তব্যটা শোনার পরে আমি বর্তমান বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতির দিকে একটু তাকালাম এবং পাশাপাশি এই পরিবেশ পরিস্থিতির বিষয়ে ভারতের বক্তব্য জানার চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ পড়ে শোনাব। এই নিউজগুলো শোনার পরে আমার মতো আপনিও ভাবতে থাকবেন যে ওবায়দুল কাদের যে বক্তব্যটা দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, দাওয়ালে আপনারা শুনে নিতে পারেন। সেখানে যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং তিনি যে ইঙ্গিত দিচ্ছেন বা তিনি যে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে। দেখেন, হাসনাত আবদুল্লাহর 7 সিস্টার্স ভেঙে খণ্ড খণ্ড করার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের আসামের মুখ্যমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সেই প্রতিক্রিয়াটা আপনাদেরকে একটু আমি জানানোর চেষ্টা করি। দেখেন, ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য ও সিকিমকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাম্প্রতিক হুমকি ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কি বলছেন? তিনি বলেছেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। আপনারা শুধু এই নিউজগুলোর সাথে মিলাইতে থাকবেন ওবায়দুল কাদেরের বক্তব্যটা। এখানে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বললেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। একটা নিউজ। আর একটা নিউজ আপনাদেরকে শোনায়। আজকে জুলাই ঐক্যের পক্ষ থেকে ভারতের হাই কমিশনার ঘেরার একটা কর্মসূচি তারা দিচ্ছেন। দেশবিরোধী যে সমস্ত পলাতক ইউটিউবার আছে তারাও এই বিষয়ে সংহতি জানিয়ে পোস্ট দিয়েছে। আমি তাদের পোস্টে আগে দেখছি, তারপরে নিউজটা দেখলাম। দেখে আমার কাছে মনে হলো যে এটা লোক দেখানো বা সেরকম তারা আদৌ কিছু করতে পারবে না, পুলিশ অবশ্যই প্রোটেকশন দেবে, না হলে তো কী হতে পারে। যাক, আমি যে মুহূর্তে ভিডিও করতেছি এই মুহূর্তে এখন পর্যন্ত তারা ভারতের হাই কমিশনের সামনে গেছেন। এই জুলাই ঐক্যের অল্প কিছু লোক, ক্যামেরাম্যানে বেশি দেখলাম, সেখানে পুলিশ ব্যারিকেড দিছে, পুলিশের ব্যারিকেডের সামনে তারা বসা পড়ছে, সেখানে মাইকে বক্তব্য দিতে। এই পর্যন্তই। পরবর্তীতে কি হবে কি না হবে সেটা আমরা দেখতে পারবো। এখন এই যে ঘোষণাটা সকালবেলায় দেওয়া হয়েছে জুলাই ঐক্যের পক্ষ থেকে, যে ভারতের হাই কমিশনকে ঘেরাও করা হবে, ঘেরাও কর্মসূচি, কী জন্য? শেখ হাসিনাকে যেন ভারত ফেরত দেয়, এইটা দাবি। এই দাবিতে এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে। তলব করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনারকে যে সমস্ত কথা বলা হয়েছে সেটা ভারত আবার বিবৃতির মাধ্যমে প্রকাশ করছে। সেই বিবৃতিটা আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শুনবেন, কথা কিন্তু ওইটাই। আপনি ওই ওবায়দুল কাদেরের বক্তব্যের সাথে একটু মিলাইতে চেষ্টা করবেন। দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে। এখানে কিন্তু উগ্রবাদী গোষ্ঠী শব্দটা ব্যবহার করা হয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এই বিষয়টি হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই জুলাই ঐক্য যায় ভারতের হাই কমিশনকে ঘেরাও করার একটা ডাক দিছে, সেই বিষয়ে বাংলাদেশের হাই কমিশনকে দিল্লিতে অলরেডি অবগত করা হয়েছে, ডেকে নিয়ে যায়। এই সময় ভারত স্পষ্টভাবে জানায় বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে ভুল বয়ান বা বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে ভারত তার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায় অন্তর্বর্তী সরকার এখনও এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগাভাগি করেনি। এইখানে কিন্তু বিবৃতির মাধ্যমে দেখেন কূটনৈতিক ভাষা, এটা খুবই কঠিন এবং এইটা একটা সব মানে লাইন দ্বারা অনেক কিছু বোঝায়। এই যে শেষের লাইনটা আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায় অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পূর্ণ করেনি, ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগাভাগি করেন। কোন বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত সম্পূর্ণ করার কথা বলছেন? এই যে বাংলাদেশের উগ্রবাদী মহল যে ভুল বয়ান এবং বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে, এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে কোনো তদন্ত করা হয়নি, এইসব তো ভারত প্রত্যাখ্যান করছে। তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ, যার ভিত্তি 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণ থেকে জনগণের যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বরাবরই একটি শান্তিপূর্ণ পরিবেশে, এখানে খেয়াল করেন, এবং বরাবরই একটি শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। দেখেন, শেষে আরও দুইটা কথা বলছে ভারত। এখানে বলছে, বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের অর্থাৎ বাংলাদেশ সরকারের। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অলরেডি নেওয়া হয়েছে। এখন আমি দুইটা নিউজ আপনাদেরকে পড়ে শুনলাম। ভারত এই যে বিবৃতিটা দিছে, এই বিবৃতিটা প্রকৃতপক্ষে কিন্তু খুবই শক্ত ভাষায়, কড়া ভাষায় কিন্তু বিবৃতিটা দিছে। তাও আবার কি, এই কথাগুলো বলছে কাকে? বাংলাদেশের হাই কমিশনারকে, দিল্লিতে অবস্থিত, তাদেরকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে যে এই কথাগুলো বলছে। বোঝার চেষ্টা করুন। এখন আমি প্রথমে ওবায়দুল কাদেরের বক্তব্যের একটু বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আপনাদেরকে শুনলাম, তারপরে দুইটা নিউজ, আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া। দেখেন, এখন আসেন ভারতের একজন, এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে বলি, ভারতের একজন ব্রিগেডিয়ারের বক্তব্য আমি শুনলাম একটা ইউটিউব চ্যানেলে, তিনি সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকার, তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, তিনি সেখানে স্পষ্ট ভাষায় বললেন, এই যে হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা নিয়ে সেটা নিয়ে তিনি বলছেন যে দেখেন, এগুলো শিশুসুলভ বক্তব্য, আর এই বক্তব্যগুলো হচ্ছে অকালপক্যতার প্রমাণ দেয়। এই বক্তব্যগুলো ভারতের সরকারও আমলে নেওয়ার জন্য ইচ্ছুক না, বা ভারতের রাজনৈতিক দলগুলো ইচ্ছুক না। তবে ভারতের জনগণ যদি এই ধরনের বক্তব্য দ্বারা প্রভাবিত হয় এবং ভারতের জনগণের মনের মধ্যে যদি
এগুলো বিষয়ে তীব্র নিন্দা বা ক্ষোভের প্রকাশ ঘটে, তাহলে কিন্তু জনগণের ক্ষোভের সাথে সংহতি জানিয়ে ভারত সরকারও অ্যাকশনে যেতে পারে। এই কথাটা বললেন কে? ভারতের অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার। এই বক্তব্যটা শোনার পরে আমি একটু সেই ভিডিও যেখানে সেই সাক্ষাৎকারের কমেন্ট বক্সে ঢুকলাম, যেটা তো ভারতীয় মিডিয়া, এখানে ভারতের মানুষজনের মন্তব্য কি একটু জানার চেষ্টা করি। সেখানে যখন আমি গেলাম, সেখানে যাওয়ার পর আমি প্রকৃতপক্ষেই আমি অবাক হচ্ছি। বাংলাদেশের মানুষ ধৈর্য কম, ভারতের মানুষের তারাও বিভিন্ন সময় বাংলাদেশ বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, কিন্তু সম্প্রতি হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরে ভারতের মানুষের মনের মধ্যে যে উদ্বেগ, তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেইটার আমি কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই, আপনারাও বুঝতে পারবেন। দেখেন, এখানে মহেশ নামের একজন মন্তব্য করছে, এ যাবে বেশি দিন দেরি নাই। এ কি বলছে? হাসনাত আবদুল্লার কথা বলছে যে এ যাবে বেশি দিন দেরি নাই, তার মানে কি এটা তার ক্ষোভের বইয়ের প্রকাশ। তারপরে উত্তম ঘোষ নামে এখানে একজন কমেন্ট করছে, বাংলাদেশে এবার অচেনা বন্দুকধারীর সংখ্যা বাড়বে। দেখেন, মন্তব্যগুলো শোনার চেষ্টা করুন। তারপরে সুব্রত অমিত তিনি লিখছেন, এই শান্তির ছেলেকে বলতে চাই, যদি ৭২ হাওয়ারের কাছে যেতে না চাস তাহলে মুখ বন্ধ রাখ। তারপরে রিতা শেফ তিনি বলছেন, বাংলাদেশি নেতাদের ভাষণ এবং মুক্তিযুদ্ধ পাকিস্তানের নেতা মন্ত্রীদের ভাষণ একরকম, এরা জানে না নরেন্দ্র মোদী কী জিনিস। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলতেছেন, তারা যে বাংলাদেশকে খুব হালকাভাবে নেন এটা কিন্তু বহির্প্রকাশ, তারা কিন্তু ওরকম না। তারপরে সোমেন দাস তিনি লিখছেন, এইভাবে হাত পা ছুঁড়ে বক্তৃতা করলে বড় নেতা হওয়া যায় না, হাসনাত আবদুল্লার প্রতি তিনি বলছেন। তারপরে দীপক অপূর্ব ঘোষ তিনি লিখছেন, এটা তো ভয়ের ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়েছিল। হাসনাত আবদুল্লার কথা যে এটা মানে এই তো ট্যাঙ্কের ভিতর ভয়ে ঢুকে পড়ছিল। শুভজিৎ চ্যাটার্জি নামে একজন লিখছেন, সত্য দেশপ্রেমটা বোধ হয় আমাদের সাধারণ মানুষদের জন্যই। বাংলাদেশ রাত দিন ভারতকে হুমকি দেয়, আর বিসিসিআই আইপিএলে বাংলাদেশি প্লেয়ার 9,20,00,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়। এই বক্তব্যটা মানে তারা বাংলাদেশকে বয়কটের কথা বলতেছে। এখন এই যে মন্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, দুইটা নিউজ শোনালাম, সকল কিছু শুনে বা বোঝার পরে আপনার কাছে কি মনে হয়, কেমন মনে হয়? এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি ভারত বিদ্বেষ উতরে দেওয়া হয়, তাহলে ভারতকে বেশি দিন চুপ থাকবে? আর আমরা এটা জানি যে ভারত সরাসরি বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না, কিন্তু ভারতকে শত্রু বানিয়ে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের 3টা জায়গা দিয়ে ভারতের মানে ভারত ঘিরে রাখছে, এরকম একটা পরিস্থিতি। মিয়ানমারের শুধু ছোট্ট একটা অংশ, আর সামনে হচ্ছে বঙ্গোপসাগর, তাছাড়া চতুর্দিকেই তো ভারতের অবস্থান। এরকম একটা অবস্থানে থেকে পার্শ্ববর্তী বিশাল শক্তিধর রাষ্ট্র, পরাশক্তি যাদেরকে বলা হয়, এরকম রাষ্ট্রকে যদি শত্রু বানিয়ে কোনো সরকার টিকে থাকার কথা বলে বা এইটাকে পুঁজি করে রাজনীতি করার কথা ভাবে, তাহলে কতটুকু যৌক্তিক আমার কাছে মানে আমি আদৌ হিসাব মিলাতে পারি না। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।